নমস্কার, আমি অনিল বন্দ্যোপাধ্যায়। আপনার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টিকা নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। ভ্যাকসিনের ভোট নাকি ভোটের ভ্যাকসিন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তার কারণ 16ই জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে টিকা দেওয়ার কাজ, এবং এই ঘোষণার পর থেকেই উঠে আসছে অনেকগুলো সাধারণ কয়েকটা প্রশ্ন। কেন্দ্র কি বিনামূল্যে সবাইকে ভ্যাকসিন দেবে? আবার বলছি, কেন্দ্র কি বিনামূল্যে সবাইকে ভ্যাকসিন দেবে? না দিলে বাকিরা আদৌ সেই ভ্যাকসিন কিভাবে পাবেন? রাজ্যগুলো তারা কি আলাদাভাবে বিনামূল্যে সবাইকে ভ্যাকসিন দেবে বা আদৌ দিতে পারবে? আচ্ছা, 30 কোটির মানুষের একটা হিসেব পাওয়া যাচ্ছে, মোটামুটি 30, 32, 35, যাদেরকে শোনা যাচ্ছে বিনামূল্যেই নাকি হবে, কিন্তু বাকি 100 কোটির বেশি মানুষ, তাদের কি হবে? স্পষ্ট করে এখনো অবধি কিছু বলেনি। এরই মধ্যে গতকাল মুখ্যমন্ত্রীর একটা চিঠি ঘিরে শুরু হয়ে গেল বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রকাশ্যে ঘোষণা করল রাজ্যের সব মানুষকে বিনামূল্যে টিকা দেবে রাজ্য। হঠাৎ এত বড় ঘোষণার কারণ কি? রাজনৈতিক মহলে চর্চা, ভোটের মুখে যে আগে ভ্যাকসিন দিতে পারবে অথবা ফ্রিতে ভ্যাকসিন দিতে পারবে, এই কথাটা ঘোষণা করতে পারবে, অ্যাডভান্টেজ তার। তাহলে কি বিধানসভা ভোটে সব দলের একটা বড় ভরসা হয়ে দাঁড়াচ্ছে ভ্যাকসিন? এ নিয়েই আজ আমাদের বিতর্ক, এবং এই বিতর্কের আলোচনায় উপস্থিত রয়েছেন 5 জন বিশিষ্ট অতিথি। রয়েছেন বিজেপি নেতা প্রণয় রায়, রয়েছেন সিপিআইএম নেতা তাপস সিনহা, রয়েছেন তৃণমূল নেতা স্নেহাশিস চক্রবর্তী, রয়েছেন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি, এবং রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আমি প্রথমে প্রণয়বাবু আপনাকে জিজ্ঞাসা করি, ভ্যাকসিনটা কি ভোটের দাঁড়াচ্ছে? মানে কিছুই তো হিসেবটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটুকু জানা যাচ্ছে ভ্যাকসিনটা ভোটের মুখে একটা বড় অস্ত্র হিসেবে আসছে। দেখুন, আজকে আরেকটা ঘটনা ঘটেছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই বলেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড যারা নেবেন না তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবেন। এখন কথা হচ্ছে যে নার্সিংহোমগুলো তো সেবা দেওয়ার জন্যই বসে আছে, তাহলে মুখ্যমন্ত্রীকে এই কথা বলতে হচ্ছে কেন? মুখ্যমন্ত্রীকে এই কথা বলতে হচ্ছে যে অবাস্তব একটা প্রজেক্ট নীল কার্ড তিনি নিয়ে এসছেন, যেটা বাস্তবতা নেই। নার্সিংহোমে যেটা খরচ হয় 30,000, তার রেট বেঁধে দিয়েছেন 10,000। সে 10,000 টাকা দিয়ে তো ট্রিটমেন্ট হবে না। আর 9.5 বছর পরে 6 মাস আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এখন মানুষের অভিজ্ঞতা হলো, যখন নার্সিংহোম সেটাকে নিচ্ছেন, আগেও নেয়নি, 7.5 কোটি যখন ছিল তখনও নেয়নি। যখন এই ফিডব্যাক আসছে, মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হচ্ছে যেগুলো দেবো না। দ্বিতীয় যেটা কথা, দেখুন, ভ্যাকসিন ভারতবর্ষের মানুষ বিনামূল্যে পাবে, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বাস্থ্যমন্ত্রী একাধিকবার বলেছেন। তারপরেও মুখ্যমন্ত্রীর এই যে চিঠি, এই চিঠিটা দিতে হয় এই কারণে, দিল্লি থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে বাংলা আবাস যোজনা হয়ে যায়। আমি খুব অবাক হব না যদি এরপরে হোর্ডিং পড়ে যায়, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার চলে এলো বাংলা টিকা। শ্রীবাবু কি বলেন? হ্যাঁ, দেখুন, যে প্রায় 1 বছর কাল হতে চলল যে কোভিড-19 এই অতিমারি সারা পৃথিবীর মানুষকে বিধ্বস্ত করেছে, এবং প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে সারা পৃথিবী জুড়ে। ভারতের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আক্রান্ত হয়েছে, এবং আনন্দের কথা হলো যে তার যে টিকা, ভ্যাকসিন, সেটা আবিষ্কৃত হয়েছে, এবং সেই আবিষ্কারের পেছনে ভারতীয় বৈজ্ঞানিকের যোগসূত্র আছে জেনে এটা আমাদের গর্বের বা আনন্দের খবর। কিন্তু এবার আমি একটা প্রশ্ন করি যে এই অবস্থার মধ্যে ভারতবাসী হিসেবে সকল সাধারণ মানুষের এই ভ্যাকসিনটা পাওয়া বিনামূল্যে, যেমনভাবে একটা পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, ছোটো বাচ্চাদের পোলিও টিকাকরণ করা হয়, আমরা আগেও বিভিন্ন ধরনের টিকাকরণ দেখেছি, বিনামূল্যে পাওয়া, এটা তার ন্যায্য অধিকার কিনা? যদি ন্যায্য অধিকার হয় তাহলে এটা দেবে কে? দেবে নয় কেন্দ্র দেবে, নয় কেন্দ্র রাজ্য, যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে তার মধ্যে থেকে কেন্দ্র রাজ্য মিলে উভয় মিলে দেবে, নয় কেন্দ্র যদি না করতে পারে রাজ্যকে দিতে হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে আমরা দেব। এখানে অন্যায়টা কোথায়? রাজনীতিটা করছে বিজেপি। বিজেপি তো বিহারে প্রথম নির্বাচনের আগে বললো যে আমরা ভ্যাকসিন দেব, তারপর ভোটে জেতার পর কোথায় হারিয়ে এই প্রশ্নগুলো আসবো। তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে তো ভ্যাকসিন নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী।
এবং সেখানে ভ্যাকসিনের প্রাইসিং নিয়ে, ভ্যাকসিনের মূল্য কি হবে না হবে তা নিয়ে কথা বললেন। ভ্যাকসিনের মূল্য কি হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোदी তিনি কি বললেন একবার শুনে নিন। देश के अलग अलग राज्यों के हेल्थ वर्कर्स, फ्रंटलाइन वर्कर्स की संख्या देखें तो एक करीब करीब 3 करोड़ होती है। ये तय किया गया है कि पहले चरण में इन 3 करोड़ लोगों को वैक्सीन देने के लिए जो खर्च होगा वो राज्य सरकारों को वहन नहीं करना है, भारत सरकार इसको वहन करेगी। साथियों, স্পষ্ট করে শোনা গেল, বোঝা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বললেন সেটা হচ্ছে এই প্রথম পর্যায়ে, স্পষ্ট করে শুনি, প্রথম পর্যায়ে যে 3 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে সেটা বিনামূল্যে। 3 কোটি মানুষ বিনামূল্যে তাদের ভ্যাকসিন দেওয়া হবে, তাদের টিকাকরণ হবে এবং রাজ্যগুলোকে তার জন্য কোনো রকম মূল্য বহন করতে হবে না। বুঝলাম। বাকি যে অসংখ্য মানুষ, অগণিত মানুষ, তাদের ক্ষেত্রে কি হবে, প্রশ্নটা সেটাই। আমি সেই প্রশ্ন নিয়ে কৌস্তববাবু আপনার কাছে আসবো। আপনার কাছে কি ক্লিয়ার হচ্ছে কি দাঁড়াচ্ছে? না, অ্যাকচুয়ালি এটা নিয়ে এত মাতামাতি করার কোনো কিছু নেই। মানে এই যে ভ্যাকসিনেশনের ব্যাপারটা, এটা আমাদের কনস্টিটিউশনের ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দি স্টেট পলিসিতে এটা স্পষ্ট করে বলা আছে যে পাবলিক হেলথ আর স্যানিটাইজেশন হচ্ছে স্টেট লিস্টের আওতাভুক্ত, এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টেরও তাদের ডিউ রেসপন্সিবিলিটি আছে। পয়সা, আচ্ছা এগুলো মানে খয়রাতির বিষয় তো নয়। মানে মানুষের একটা প্যান্ডেমিক সিচুয়েশনে টিকাকরণ হবে, সেখানে কে পয়সা দেবে এটা তো বড় হিরো হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, শি অ্যাজ এ চিফ মিনিস্টার বা দি এন্টায়ার স্টেট মিনিস্ট্রি, তারা আজকে সেটা স্টেট লিস্টে পড়ে, তার জন্য স্টেটকে ইমপ্লিমেন্ট করতে হবে, কেন্দ্রীয় সরকার পয়সা দেবে, এর বাইরে তো কিছু নেই। আপনি একটু আগে আর একটা কথা বলছিলেন না যে আজকে মুখ্যমন্ত্রী আর মোদি সাহেবের মিটিং হয়েছে, মিটিংটা আদৌ কি ভ্যাকসিনেশনের জন্য না ভাইপোকে জেল যাওয়ার থেকে রোখার জন্য? সামনে সিবিআই এসে কড়া নাড়ছে, এটাই হচ্ছে আসল কারণ। না, তার কারণ আছে, এটা কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ক্লিয়ারলি এনভিসেজ যে এটা স্টেট লিস্টের আওতাভুক্ত এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পয়সা দেবে। এটা তো বিজেপি তো শুধুমাত্র এটাকে নিয়ে রাজনীতি করেছে। বিহার নির্বাচনে আমরা দেখেছি, বিহার নির্বাচনে এটা একটা ইস্যু ছিল। আপনার কি বক্তব্য এই প্রসঙ্গে? আমি প্রথমেই বলি, আমি আপনার থেকে 1700 কিলোমিটার দূরে রাজস্থান বর্ডারে কৃষকরা যেখানে অবস্থানে বসেছে, কেন্দ্রীয় কৃষি কালা কানুনের বিরুদ্ধে আজ সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকার, সেই টেন্টে বসে আমি আপনার সঙ্গে কথা বলি। প্রথম বলতে চাই আপনার প্রশ্নের উত্তরে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কোভিড-19 মোকাবেলায় এবং কার্য ব্যর্থ হয়েছে। তো সেই জায়গায় আমাদের গর্বের ব্যাপার যে বিজ্ঞানীরা তারা ভ্যাকসিন আবিষ্কার করেছে। এটা নিয়ে কেন্দ্র রাজ্য সরকারকে রাজনীতি বন্ধ করতে হবে। এটা নিয়ে নির্বাচনী মনে হচ্ছে রাজনীতি হচ্ছে, কেন মনে হচ্ছে তাপসবাবু, কেন মনে হচ্ছে রাজনীতি হচ্ছে? রাজনীতি মনে হচ্ছে এটা দায়িত্ব, এটা নরেন্দ্র মোদীর দায়িত্ব, মমতা ব্যানার্জির দায়িত্ব। প্রত্যেকটি মানুষের কাছে, 3 কোটি নয়, সমস্ত মানুষের কাছে অবশ্যই প্রথম ফ্রন্টলাইনাররা পাবেন, স্বাস্থ্যকর্মীরা পাবেন, ডাক্তার নার্সরা পাবেন, কিন্তু বাকি সমস্ত নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং সেটা বিনা পয়সায় দিতে হবে। এতদিন পালন করেনি, বক্তব্যগুলো সঙ্গত, কিন্তু ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের প্রায়োরিটিতে কারা আছে? এই যে বললেন না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে 3 কোটি মানুষ অগ্রাধিকারের তালিকায়, কারা কারা অগ্রাধিকারের তালিকায়? দিন কয়েক আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কি বলেছিলেন? কেন্দ্রের অগ্রাধিকার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, ডাক্তারি পড়ুয়া, এই 1 কোটি, এরা অগ্রাধিকারের তালিকায়। এছাড়া রয়েছেন পুলিশ প্রশাসন, সিভিক ভলেন্টিয়ার্স, সাফাই কর্মী, পুরসভার কর্মী, আরও 2 কোটি। এই 1 কোটি যোগ 2 কোটি, এই 3 কোটি মানুষের জন্য অগ্রাধিকার। এরপরে 50-এর বেশি বয়স যাদের, প্রায় 26 কোটি মানুষ তারপরের অগ্রাধিকার তালিকায় আসছেন, এবং তারপরের অগ্রাধিকারের তালিকায় আসছেন 50-এর নিচে বয়স কিন্তু কোমরবিডিটি আছে, এরকম প্রায় 1 কোটি মানুষের। অর্থাৎ প্রথমে 3 কোটি, আর বলছি প্রথমে রইল 3 কোটি, তারপরে 50 লক্ষ মানুষ যারা 50-এর ওপরে, এবং তারপরে 50-এর ওপরে প্রায় 26 কোটি, সব মিলিয়ে মোট 30 কোটি মানুষ। এই 30 কোটি মানুষের মধ্যে 3 কোটি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তারা অগ্রাধিকারের তালিকায়, এবং তাদেরকে সবার আগে দেওয়া হবে, এবং এক্ষেত্রে কোনো রকম কোনো টাকা পয়সা নেওয়া হবে না। আমার বক্তব্য, আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক আমাদের সঙ্গে রয়েছেন। কাজল বাবু,
এখনো অবধি যা দেখা যাচ্ছে, এই যে প্রায়োরিটি লিস্ট এবং এভাবে যে তৈরি হচ্ছে, এটা তো মোটের ওপর বিজ্ঞানসম্মত বলেই মনে হচ্ছে। তাহলে এর মধ্যে রাজনৈতিক দলগুলো রাজনীতির অবকাশ পাচ্ছেন কিভাবে, রাজনীতি খুঁজে পাওয়ার সম্ভাবনা পাচ্ছেন কিভাবে, একটু বলবেন প্লিজ। হ্যাঁ, করোনা আবহে না সারা পৃথিবীতেই একটা অভূতপূর্ব পরিস্থিতি বিরাজ করছে। আজকে সারা পৃথিবীর সমস্ত দেশে প্রায় 50টা দেশে 2.5 কোটি মানুষ ভ্যাকসিন পেয়েছেন, এবং তারা কিন্তু সবাই পেয়েছেন ওই বিশেষ টেকনিক্যাল যে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন গাইডিং প্রিন্সিপালস, যেটা WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা করে দিয়েছেন তার মধ্যেই। এখন প্রশ্ন হচ্ছে, এরকম একটা অতিমারিতে আমরাই প্রথম একটা ভ্যাকসিনের কথা ভাবছি, এবং সেটা হচ্ছে পৃথিবীর দ্রুততম ভ্যাকসিন আবিষ্কারের ইতিহাস। আজকে বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে আমরা সবচাইতে কম সময় এই ভ্যাকসিনটা আনছি। এখন এটা অত্যন্ত দুঃখজনক বা বলতে পারেন একটা অভূতপূর্ব পরিস্থিতিতে এটা নিয়েও এই অতিমারি সময়কালেও রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ আছে, এবং থাকা সত্ত্বেও স্বাভাবিকও। কেননা সাধারণ মানুষের মধ্যে নানা রকম ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, ভুল বোঝাবুঝি এবং কিছুটা অপপ্রচার বা অবৈজ্ঞানিক ধ্যান ধারণা আছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টাকে সামগ্রিকভাবে যে কথা বলছেন যে সব দেশের সব নাগরিককে একসাথে এই ভ্যাকসিন দেয়া যাবে না, তাহলেই প্রশ্ন আসছে কাকে অগ্রাধিকার দিতে হবে। এবং এটা বিজ্ঞানসম্মত যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যারা সামনে দাঁড়িয়ে সরাসরি রুগীর কাজ করছেন, রুগীর যাতে রোগ না হয় তা নিয়ন্ত্রণ করছেন এবং আক্রান্ত রুগীর সেবার কাজ করছেন, তাদেরকে আগে সুরক্ষা দিতেই হবে। সেই কারণেই তারা অগ্রাধিকার তালিকা 1 নম্বর। দ্বিতীয় তালিকাতে তাদের যারা সাহায্য করছেন তাদের রাখাটাও কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক স্তরের যাদের এই অভিজ্ঞতা রয়েছে তারা তাদের পরামর্শ দিয়েছেন, এবং পৃথিবীর বিভিন্ন দেশ তা গ্রহণ করেছেন। এটার মধ্যে অপবিজ্ঞান বা অবিজ্ঞান কিছু নেই, অবাস্তবতাও কিছু নেই, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনীতিটা তারপরে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজনীতি কোথায় কাজল বাবু? তবু রাজনীতি কোন রন্ধ্র দিয়ে, কোন ছিদ্র পথে প্রবেশ করছে? অঞ্জন বাবু, আমি আপনাকে একটা কথাই বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে রাজনীতির জগতের মানুষ নই, যারা আছেন তারা বলতে পারবেন। তবে সাধারণ মানুষের হয়ে চিকিৎসক হিসাবে, চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমি একথা বলতে পারি, এই ইতিমারির সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বিজ্ঞানসম্মত উপায়ে এই ভ্যাকসিনের কাজ করতে হবে, এবং অতিমারি নিয়ন্ত্রণের সময় যেমন দেশের সরকার সামগ্রিকভাবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, এই ভ্যাকসিনের দায়িত্বটাও সাধারণভাবে দেশের সরকারকেই নিতে হবে। কাজল কৃষ্ণ বাবু অ্যাবসলিউটলি রাইট, কাজল বাবু অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমার শুধু আপনাকে দুটো বক্তব্য। এক, আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে আপনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে এই আবেদন জানাতে পারেন যে তারা যাতে বিজ্ঞানসম্মতভাবে এই ঘটনাটাকে গ্রহণ করে। এক বললেন, অত্যন্ত ভালো, ঠিক কথা বললেন। আপনি একই সঙ্গে একজন সাধারণ মানুষও, যিনি সকালবেলায় উঠে একটু বাজার করতে যান, যিনি দিনের শেষে একটু রাত্রিবেলায় একটু পদচারণা করে নিয়ে শরীর এবং স্বাস্থ্যকে ঠিক রাখেন, তিনি কি সেই কাজল কৃষ্ণ বণিক কি মনে করছেন এই প্রণয় বাবুরা, এই স্নেহাশিস বাবুরা তারা তাদের রোলটা প্লে করছেন, নাকি আসলে রাজনীতি হচ্ছে? দেখুন, এটা নিয়ে বলার মতন যোগ্যতা বা ধৃষ্টতা আমার নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের আদর্শ, নীতি, নিয়ম নিয়ে চলছেন। আমরা জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই কথাই বলতে পারি, এই লড়াই বা এই প্রতিযোগিতার যদি সাধারণভাবে মানুষের স্বার্থে হয়, সব মানুষ তার পাশে দাঁড়াবেন। আমরা সেই আবেদন আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতে স্বাস্থ্য সম্পর্কে ধারণাটা স্পষ্ট নেই। দেখুন, এই করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যা যা হয়েছে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়নি। কোথাও যেন পশ্চিমবঙ্গ সরকার একটা তৈরি করে নিল যে কেন্দ্রীয় সরকার তার প্রতিপক্ষ। কেন্দ্রীয় টিম যখন এখানে এসছে তারা বিরোধিতা করতে লাগলো, রাস্তায় নেমে বিরোধিতা করতে লাগলো। আচ্ছা, এটাও তো হতে পারে এই রাজ্যের সরকার বলছে তারা খুব ভালোভাবে কোভিড পরিস্থিতির মোকাবেলা করছে, তো কেন্দ্রীয় টিম এসে এখান থেকে তো লার্নিংও নিতে পারে। এখানে মমতা ব্যানার্জির সরকার যত ভালো কাজ করেছে সেটা তো অন্য রাজ্যে নিয়ে যেতে পারে। কিন্তু প্রথম দিন থেকে আসলে কি জানেন তো, এখানকার পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেকে মুখ্যমন্ত্রী না ভেবে তিনি সবসময় প্রধানমন্ত্রী ভাবার চেষ্টা করেন, যেন পশ্চিমবঙ্গটা ভারতের একটা অঙ্গরাজ্য নয়, একটা আলাদা দেশ। তাই দেশের
প্রধানমন্ত্রী আসলে তিনি বহিরাগত হয়ে যান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তিনি বহিরাগত হয়ে যান। কেন্দ্রের সাথে কি করে কম্পিটিশন করতে হবে? এই যে চিঠি লিখে বললেন যে বিনামূল্যে দেওয়া হবে, 6 মাস পরে তো ভোট, 6 মাস পরে এই সরকার থাকবে কি থাকবে না তার তো নিশ্চয়তা নেই। তো এই যে বলছেন আমি সবাইকে বিনামূল্যে দেবো, তার কোনো গুরুত্ব আছে? দ্বিতীয় হচ্ছে, দেখুন কেন্দ্র বলুন রাজ্য বলুন সব তো জনগণের জন্য। কেন্দ্রীয় সরকার তো কোন রাজ্য সরকারের প্রতিপক্ষ হতে পারে না। অর্থাৎ অনভিপ্রেত রাজনীতি আপনারা করছেন শ্রীনিবাস বাবু, যেটা ভারতবর্ষে অন্য রাজ্যে নেই, এখানে আছে। অনভিপ্রেত রাজনীতি। কোভিড মোকাবিলায় আমি ওনার কতগুলো কথার বিরোধিতা করছি এই কারণে যে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে এই রাজ্যকে চালাচ্ছেন তাতে বারবার প্রমাণিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এবং কেন্দ্রীয় প্রকল্পগুলোর ক্ষেত্রেও ভারতবর্ষের মধ্যে আমরা সবসময় প্রথম থেকেছি। এবং এই কোভিড মোকাবিলাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একেবারে রাস্তায় নেবে প্রথম দিন থেকে মানুষকে, বাংলার মানুষকে এর হাত থেকে বাঁচানোর জন্য তিনি লড়াই করেছেন। তিনি স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলেছেন। তিনি বলছেন কেন্দ্রীয় টিমগুলো যখন আসছে তখন যেন অসহযোগিতার বাতাবরণ বারবার দেখেছি আমরা। প্রথম তো ওনারা কিট, যে টেস্টিং কিট, এটা ভুল পাঠিয়েছিলেন বলে 2-3 দিন নষ্ট হয়ে গিয়েছিল বাংলার মানুষের, ছিনিমিনে খেলেছিলেন বাংলার মানুষের জীবন নিয়ে। আজকে কোভিড মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন, পরে সেন্ট্রাল গভর্নমেন্ট সেইগুলোকেই অনুসরণ করেছে। এই তো সবচেয়ে বেশি ডাক্তারবাবুর মৃত্যু পশ্চিমবঙ্গে হয়েছে, ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে হয়নি। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রথম দিকে অবহেলা, তথ্য চেপে দেওয়া। এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। শুনুন, সবচেয়ে বেশি ডাক্তারবাবুর মৃত্যু এই পশ্চিমবঙ্গে হয়েছে, অন্য রাজ্যে হয়নি। এটা হচ্ছে দাগ কাটা। মুখ্যমন্ত্রী যখন দাগ কাটছিলেন, যখন পরিষেবা দেওয়া উচিত, সিরিয়াসলি নেওয়া উচিত ছিল, তখন সেটা ক্যাজুয়ালি নিয়েছেন। তার পরিণাম আজকে পশ্চিমবঙ্গে সবচেয়ে। আমার কথা হচ্ছে 11ই মার্চ যেদিন হু ঘোষণা করলো যে অতিমারি হতে চলেছে, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিল যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোকে বন্ধ করা হোক। আপনারা করেননি। 24শে মার্চ গিয়ে লকডাউন করেছেন। ভারতবর্ষের আজকে করোনাই পরিস্থিতির দায় রয়েছে সম্পূর্ণ আপনাদের। 6 ফেব্রুয়ারি থেকে ইনফরমেশন দিয়েছে। শুনুন, আপনাদের ওয়েবসাইট বলছে 6 ফেব্রুয়ারি থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট ইনফরমেশন দিয়েছে। আপনারা তো পার্লামেন্ট খুলে রেখেছিলেন। কারা কোয়ারেন্টাইনে যাচ্ছে আপনাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আছে। মধ্যপ্রদেশের আপনারা ঘোড়া কেনা বেচা, এমএলএ কিনা বেচে সরকার গঠনের জন্য এসব করেছেন। নিজেদের ব্যর্থতা অন্যদের চাপিয়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গে নেই, নিজেদের ব্যর্থতা অন্যদিকে চাপিয়ে দিচ্ছেন। আপনার ওয়েবসাইট 6 ফেব্রুয়ারি থেকে ডাটা দিচ্ছে যে কেন্দ্র সরকার ডাটা দিয়েছে, কারা বিদেশ থেকে আসছে। আপনারা তাহলে পার্লামেন্ট খুলে রেখেছিলেন কেন? মধ্যপ্রদেশের বিধায়ক খুলে রেখেছিলেন কেন? আপনারা তো ছড়িয়েছেন। এসবের মধ্যেই ভ্যাকসিন আসলে যে কোথাও ভোটের কেন্দ্রীয় ইস্যু হয়ে উঠতে যাচ্ছে, সেটা বোধহয় যারা রাজনীতির কারবারি তারা বুঝতে পারছিলেন, এবং সেই জন্যই সম্ভবত কেন্দ্র আগে বুঝেছিল এবং তাই ভ্যাকসিনের ডিস্ট্রিবিউশন সেটা নিজেদের হাতে রাখতে চেয়েছিল। ন্যাশনাল গ্রুপ অন ভ্যাকসিনেশনে তাদের প্রথম বৈঠকের সিদ্ধান্তে স্পষ্ট যে রাজ্য আলাদাভাবে ভ্যাকসিন সংগ্রহে কোনো উদ্যোগ নিতে পারবে না। ন্যাশনাল গ্রুপ অন ভ্যাকসিনেশন তারা প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়, রাজ্য আলাদাভাবে ভ্যাকসিন সংগ্রহে কোনো উদ্যোগ নিতে পারবে না। প্রশ্নটা হচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই চিঠিটা দিলেন কেন? যে চিঠিতে তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে বললেন যে ফ্রিতে সবাইকে বই দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের চিঠির গ্রাফিক্স আমরা নেব প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের চিঠি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। স্পষ্ট চিঠি, এই বার্তা বহু জনের কাছে গিয়ে পৌঁছেছে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এক্স্যাক্টলি শ্রেয়াশিস বাবু বক্তব্য এটাই। ন্যাশনাল গ্রুপ অন ভ্যাকসিনেশন তারা বলছিল রাজ্য আলাদা করে সংগ্রহ করতেই পারবে না। প্রশ্নটা উঠছে, তাহলে কোন জায়গা থেকে এই জায়গাটা বললেন? না, একদম যেমন এটা ঠিক তেমন ওটাও ঠিক, যেমন এটা ঠিক তেমনি ওটাও ঠিক। আপনাকে একটা কথা বলি, এই যেগুলো করোনা যে টেস্ট হচ্ছিল এর কিট, এটা রাজ্য কখনো তৈরি করতে পারে? কখনোই পারে না, কিন্তু রাজ্যকে করতে হয়। রাজ্য ইমপ্লিমেন্টেশন রাজ্যকে দিয়ে, রাজ্যর কর্মচারীদের দিয়ে করতে হবে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেন্ট্রাল থেকে সেখানে কোনো জায়গায় কিছু করতে পারবে না। কালকে থেকেই যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি, বিভিন্ন এটা নিয়ন্ত্রণ সেন্ট্রাল থেকেই হবে। তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী ছবি নিয়ে লিখতে শুরু করেছে যে বিনামূল্য ভ্যাকসিন দেওয়া হবে। এটা হচ্ছে প্রচার, এটা হচ্ছে প্রচার, যার বাস্তবতা নেই। আবার শ্রেয়াশিস বাবু বলছেন, এই যদি প্রচার করেন, রাজ্য সরকার যদি তার ইন্টেনশন এটাই জানান যে আমাদের সরকার রাজ্যের
সমস্ত মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এটা অপরাধটা এই ভ্যাকসিন কোথায়? পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, তা আপত্তি কোথায় আপত্তি আপনাদের? নেই তো। তা আপত্তি করছেন কেন? আপনারা বলছেন কেন এটার না, মধ্যে না, রাজনীতি আপত্তি আছে? নেই। আপত্তি এই জায়গাতেই যখন এটা হোর্ডিং লেগে যাচ্ছে মুখ্যমন্ত্রীর আপনি ছবি কাদের দিয়ে, দিয়ে এটা vaccination ছবি দিয়ে, করবেন? আপনি কারণ বলুন তো, কেন্দ্রীয় central সরকার তো government অলরেডি বলুন। আগে থেকে ডিক্লেয়ার করেছে। এই যে হ্যাঁ, আজকে বলুন। প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার কিন্তু 3 কোটি মানুষের কথা বললেন, আজকে প্রধানমন্ত্রী বললেন সেটা প্রথম Exactly. হ্যাঁ। ভবিষ্যতে কি হবে আমরা জানি এখন, কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে মাঝখান থেকে একটা চিঠি লেখা, চিঠি লিখেছে তাও ঠিক আছে, কিন্তু এই যে পলিটিক্যালি হোর্ডিং লাগিয়ে প্রচার শুরু করে দেওয়া, এইটা হচ্ছে রাজনীতি। আমরা এর বিরোধিতা না, করছি। এটাকে রাজনীতি ভ্যাকসিন বলছেন কেন ভ্যাকসিন আপনি? সমস্ত মানুষ পাবে, হ্যাঁ, বিনামূল্যে পাবে, অবশ্যই পাবে, এটা সে অধিকার। কেন্দ্র দিক রাজ্য দিক, এটা এটা অধিকারের মধ্যে অধিকার। পড়ে। কৌস্তববাবু, কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি অসুবিধা কি? লাগিয়ে যখন প্রচার এখানে চলছে, একটা জিনিস সেটা আপনি হচ্ছে বলছেন রাজনীতি। কেন? আচ্ছা, এইসব আসছি, আমি meeting করে। আসবো। আর কিন্তু আমি আপনারা যেমন যুদ্ধ করছেন, এই নিয়ে বাকযুদ্ধ চলছে, এই নিয়ে বাকযুদ্ধে জড়িয়েছেন বিজেপি তৃণমূল 2 শিবির। বিজেপি তৃণমূল 2 শিবির যুযুধান হয়েছেন। কি বলছেন কোন পক্ষ একবার শুনে নি। শুভেন্দু অধিকারী, সুজিত বসু। 30 কোটি লোককে বিনা পয়সায় কোভিড ভ্যাকসিন দেবে কে? মোদিজি সরকার ঘোষণা করলেন। আর আজকে দেখলেন মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে দিয়েছেন সবাইকে, বলছেন আমরা বিনা মূল্যে ভ্যাকসিন পৌঁছে দেব। আমি তো ভাবছিলাম এটা টিকাশ্রীর নাম দিয়ে আবার নিজের নামে না চালিয়ে দেয়, PMY যেমন বাংলা আবাস যোজনার নামে চালিয়ে দিয়েছে। বাংলার মানুষ কি এত বোকা আছে? বাংলার মানুষ জানে কোনটা রাজ্যের কোনটা কেন্দ্রের জানে। এখনো পর্যন্ত কেন্দ্রের কোন প্রকল্পটা বলুন তো যেটা রাজ্যের জন্য মানে ব্যয় হয়েছে। আজকে আমফানে তারা টাকা দিল না, যা টাকা চাইলাম তা দিল না। আজকে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প, আজকে কন্যাশ্রী প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব, রূপশ্রী প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব। কোন প্রকল্পটা ওদের জেনে বলতে বলুন, ভাষা বললে হবে না। কোন প্রকল্পটার মাধ্যম দিয়ে ওরা মানুষকে সহযোগিতা করছে, একটা প্রকল্পের নাম ওরা বলবে। কৌস্তববাবু, আমি আপনার কাছে যাই। আমিও যখন এই যুযুধান 2 শিবিরের বাকযুদ্ধটা দেখছিলাম, তখন আমিও ভাবছিলাম যে হায় ঈশ্বর, একদিকে রয়েছেন সাধারণ মানুষ, এদেশের অগণিত জনতা যারা ওই টিকার জন্য অপেক্ষা করছেন, আরেকদিকে এই যুযুধান 2 রাজনৈতিক প্রতিপক্ষ। কিভাবে দেখছেন কৌস্তববাবু, প্লিজ? যুযুধান কিছুই নয়, 0 আর 1-এর লড়াই। 2 ছেলের ঝগড়া হচ্ছে, একজন বলছে আমি তোর থেকে বেশি পেয়েছি, একজন 1 একজন 0, এই রেজাল্ট। দেখুন, কেন্দ্রীয় সরকার যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই করেছে। কেন্দ্রীয় সরকার, আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী গত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বলে গেছেন যে সরকার, ইউ ক্যানট ইমাজিন হোয়াট সুনামি ইজ গোইং টু কাম। কৌস্তববাবু, রাহুল গান্ধীর কথা বলাতে মনে পড়লো, হ্যাঁ, রাহুল গান্ধী এখন কোথায় জানো এক্স্যাক্টলি? দেখুন, আমার রাহুল গান্ধী তো আচ্ছা, কোনো- ঠিক আছে, ঠিক আছে, না, আমরা তো এই প্রসঙ্গে রাহুল গান্ধী কোনো আলোচনা আজকে, পরিবার, please, please, রাহুল yeah. গান্ধী কোনো পরিজন ত্যাগী মানুষ নন, তার নিজের Please, পরিবার হ্যাঁ। পরিজন আছে। যাই হোক, Please বলুন। আমি এই জায়গাটা যেটা বলছি সেটা হচ্ছে রাহুল গান্ধী বারবার জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে বারবার একটা কথা বলে আসছেন যে ইউ ক্যানট ইমাজিন হোয়াট সুনামি ইজ গোয়িং টু কাম। আমরা ফেব্রুয়ারি মাসে মোদি সাহেবকে দেখলাম মাথায় একটা কি পরে নাচানাচি করছেন, তখনও অবধি কোনো করোনা নিয়ে কোনো বক্তব্য নেই। সেম জিনিস পশ্চিমবঙ্গে আমরা কোনো রকম কোনো স্টেপ দেখলাম না। যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা আমরা বলছি, মানুষ কিন্তু খয়রাতি চাইছে না। এটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, দুটো সরকারের ডিউটি, একটা ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্টে, যে মানুষের আমি আগেবার বললাম ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলি, যে সেন্ট্রালি কোনো লেজিসলেশন নেই আজকে কোনো আইনের, যে আজকে ধরুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেউ বলছে না এটা, আজকে ধরুন আপনার কোনো ভ্যাকসিন নিয়ে কোনো একটা সাইড এফেক্ট হলো বা কিছু হলো, দেয়ার ইজ নো প্রপার লেজিসলেশন। এই সরকার আজকে তড়িঘড়ি করে ফার্ম ল আনতে পারে, সিএ এনআরসি আনতে পারে, কিন্তু একটা অনগোয়িং প্যান্ডেমিক প্রসেসের মধ্যে এমন কোনো লেজিসলেশন এখনো অবধি আনতে পারলো না যেখানে মানুষ যদি করোনা ভ্যাকসিনের দ্বারা কোনোভাবে এফেক্টেড হয়, হোয়াট ইজ দি লেজিসলেশন, কোনটা আইন যেটা মানুষকে প্রোটেক্ট করবে। আসবো কৌস্তববাবু, ছোট একটা বিরতি নেওয়ার সময় আছে, বিরতির পর খুব দ্রুত ফিরে আসবো আমাদের এই আলোচনায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছি আপনার ভ্যাকসিন নিয়ে, আসলে রাজনীতি, টিকার রাজনীতি এবং ভোটের টিকা। আমরা তাপস সিনহা আমাদের সঙ্গে রয়েছেন, সিপিআইএম নেতা, আমরা তার কাছে চলে যাবো। তাপসবাবু, পদ্মে জোড়া ফুলে টানাটানি চলছে, কংগ্রেস একরকম করে দিচ্ছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তিনি অন্যভাবে বোঝার চেষ্টা করছেন, এবং সব মিলিয়ে যেটা বাস্তবে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে এই যে আসলে এখন টানা হ্যাচড়ার সময়। হ্যাঁ, এটা তো আমাদের কাছে খুবই অবাক লাগছে
যে এটা তো কেন্দ্র এবং রাজ্য সরকারের দায়িত্ব। আমরা জানি না যে সরকারের দায়িত্বের মধ্যে যখন পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠিটা সমস্ত স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছেছেন, নিজের ছবি দেওয়া এবং স্বাক্ষরিত ছবি যেটা দ্রুততায় পৌঁছে দিলেন, তত দ্রুততায় কিন্তু স্যানিটাইজার মাস্ক দেওয়ার ব্যবস্থা করেননি এবং সেই চিঠিতে লিখেছেন আমি দেব ভ্যাকসিন। তাহলে কি এটা রাজনীতি না? আমি যদি চিঠিটা তোমার কাছে থাকে, তুমি একটু দর্শকদের দেখাতে অনুরোধ করব যে মমতা ব্যানার্জি সমস্ত স্বাস্থ্যকর্মীদের জন্য যে চিঠিটা দিয়েছেন, একেবারে ওপরে নিজের ছবি দেওয়া, তাতে লেখা হয়েছে যে আমি ভ্যাকসিন দেব। আমি শব্দটা ব্যবহার করতে গিয়ে উনি কি বোঝাতে চাইছেন? সরকারের দায়িত্ব, কেন্দ্র রাজ্য সরকারের দায়িত্ব সমস্ত মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়া। সেই কাজটাতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে। সময় মতো তারা পরিযায়ী শ্রমিকদের জন্য কাজ করেনি, একটু স্যানিটাইজার দিতে পারেনি, একটু মাস্ক দিতে পারেনি, যেটা সারা পৃথিবীর সমস্ত দেশ অন্তত মাস্কটা বিনা পয়সায় দিয়েছেন। আমাদের সরকার সেটা দিতেও ব্যর্থ হয়েছে। আজকে প্রান্তিক গ্রামের পর গ্রাম ঘুরতে গেলে দেখা যাবে যে মানুষের কাছে কোনো মাস্ক নেই। এটা হচ্ছে আজকে এই ভ্যাকসিন সমস্ত মানুষের কাছে দিতে হবে, সবাইকে দিতে হবে। তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। নিশ্চয়ই যারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে কাজ করছেন, করোনার বিরুদ্ধে লড়াই করছেন, সেই যোদ্ধাদেরকে দিতে হবে। কিন্তু সমস্ত মানুষকে নিরাপদে বসবাস করার জন্য, নিরাপদে থাকার জন্য ভ্যাকসিন দেওয়াটা নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব। আর এইটা নিয়ে রাজনীতি করা বন্ধ হোক, নির্বাচনের সামনে এটাকে ইস্যু করা বন্ধ হোক, এটা নিয়ে নিজেদের বিজ্ঞাপন তাপস দেওয়া বাবু, বন্ধ হোক। আমি যদি অভিযোগ করি যে আপনারা রাজনীতি করছেন, তাপস বাবু প্লিজ শুনুন, আমি যদি এই অভিযোগটা করি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কেন্দ্রীয় সরকারের প্রধান হিসেবে তার কর্তব্য পালন করছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য সরকারের প্রধান হিসেবে তার কর্তব্য পালন করছেন, রাজনীতি করছেন। তো আপনারা যারা বলছেন কেন্দ্র এবং রাজ্য রাজনীতি করছে, কেন বলছেন এ কথা? অঞ্জনদা একটা কথা শুধু, আফটার লকডাউনের পরে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কি দায়িত্ব পালন করেছেন একটা বলুক। কোন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নগদ অর্থ দিতে হবে। মমতা ব্যানার্জির গ্লোবাল অ্যাডভাইসারি কমিটির অন্যতম সদস্য, কোনো একজন প্রান্তিক মানুষের কাছে নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে? নরেন্দ্র মোদী কোন মানুষকে, মাইগ্রেন্ট লেবারদেরকে নগদ অর্থ দিয়েছে? ফিরিয়ে আনার জন্য স্পেশাল ট্রেন দিয়েছে? আমাদের স্টেট ট্রান্সপোর্টের এত বাস আছে। আজকে শুভেন্দু অধিকারী তিনি নেই তার দলে, কিন্তু তিনি পরিবহন মন্ত্রী ছিলেন। কোন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনার জন্য একটা বাসের ব্যবস্থা, একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে? তো আজকে যখন বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করেছেন, সেই ভ্যাকসিন আসার সাথে সাথে মোদী মমতার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কে দিলাম, আমি দিলাম। এটা সরকারের দায়িত্ব, এটা সরকারের কাজ। এটার জন্য আমি করার জায়গা নেই। তাপস বাবু, আপনি শুনে রাখুন, আপনি যে কথাগুলো বললেন রাজনীতির কারণে বললেন এবং আপনি কিন্তু সত্যের অপলাপই করলেন। এই করোনা পরিস্থিতিতে আমাদের সরকার প্রথমেই 18টা রাজ্যকে, শুনে রাখুন, আমাকে বলতে দিন, আমি শুনেছি আপনার কথা, আমি আপনার কথা শুনেছি, এবার আপনার কথা সারা দেশের মানুষ শুনেছে। আমরা 18টা রাজ্যে মুখ্যমন্ত্রীকে এই পরিযায়ী শ্রমিকদের জন্য দেখভালের জন্য তার খরচা রাজ্য সরকার দেবে, মুখ্যমন্ত্রী চিঠি লিখেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, এবং আমরা একটা প্রকল্প চালু করেছিলাম, পরিযায়ী শ্রমিকদের 1000 টাকা করে পাঠানো হয়েছে তাদের অ্যাকাউন্টে। এমনকি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্ত পরিবহন খরচ রাজ্য সরকার দিয়েছে। 3 কোটি মাস্ক আমাদের রাজ্য সরকার বিলি করেছে। আপনারা এগুলো দেখবেন কি করে? আপনারা তো ময়দানেই নেই, আপনারা দেখবেন কি করে? আপনারা মানুষের সাথে তো যোগাযোগই নেই, আপনি পাবেন কি করে? আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরোধী দলনেতা অধীর চৌধুরী তাপস বাবু, আপনি বললেন যে 1700 কিলোমিটার দূরে রাজস্থানে আপনি কৃষকদের আন্দোলন করছেন, আর পশ্চিমবঙ্গের কৃষকরা ডাইরেক্ট ট্রান্সফারের কথা বলছেন। কেন্দ্রের 14,000 টাকা ডাইরেক্ট ট্রান্সফার করতে চেয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য। কই পশ্চিমবঙ্গ কৃষকদের হয়তো আন্দোলন করছেন না? কেন 1700 কিলোমিটার দূরে আন্দোলন করছেন? পশ্চিমবঙ্গ কৃষকদের সাথে নেই কেন আপনারা? আমি আসবো কাজল কৃষ্ণবাবু প্লিজ। আপনি সুপ্রিম কোর্ট আপনাদের বলেছে আপনারা একদম এই নিয়ে কথা বলবেন না, আইনটাকে স্থগিত করার কথা বলেছে সুপ্রিম কোর্ট। আপনাদের মুখে কৃষকদের নিয়ে কোনো কথা মানায় না। আপনারা আরে রাজ্যের 71 লক্ষ কৃষক 14,000 টাকা করে পেল না,
কংগ্রেস সিপিএম এর আন্দোলন কোথায়? আপনারা প্রায় 40 কেন জন কংগ্রেস সিপিএম কৃষক আন্দোলন মারা করছে গেছে না? না। তার আপনাদের কারণ হচ্ছে পুরনো পশ্চিমবঙ্গের alliance কৃষকদের যারা, পুরনো alliance কৃষকদের পাশে নেই তারপরে কংগ্রেস রাজস্থানের সিপিএম। পার্টিটা তারা তারা আপনাদের খোরদের পাশে আছে, তারা 40 জন মিডিলম্যানদের মতো পাশে আছে, কৃষক মারা সেই গেছে। জন্য রাজস্থানে আপনারা কোন গেছে, মুখে কথা বলেছেন? পশ্চিমবঙ্গে তারা নেই। আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তীব্র ভাষায় আপনাদের ভর্ৎসনা করে বলেছে কিচ্ছু ভর্ৎসনা করেনি, পরামর্শ দিয়েছে। উই হ্যাভ টু পুট আ আরে স্টে অন একজন দোজ আইনজীবী সুপ্রিম হিসেবে কোর্ট বলেছে এইসব আপনারা ভর্ৎসনার যদি কথা এই একজন ব্যাপারে আইনের আইনজীবী হিসেবে ব্যাপারে আপনি না ভালো করে ভাবেন, জানেন আমরা স্টে যখন করতে কোনো বাধ্য কেস হব। কোর্টে আজকে ওঠে আপনাদের যে তখন ন্যাক্কারজনক তাদের কিছু ঘটনা, মন্তব্য থাকে, আপনারা আজকে কৃষক পরামর্শ সমাজকে দিয়েছে, নিয়ে কোনো একটা ভর্ৎসনা কথা নেই, আপনাদের মুখে আইন বানায় না। তৈরি করে আপনাদের পার্লামেন্ট, মুখ্যমন্ত্রী সুপ্রিম প্রধানমন্ত্রীর কোর্টের বৈঠক অধিকার হতে নেই পারে, কোনো আইনকে আপনাদের বদল নেতারা করা, জায়গায় জায়গায় ঘুরতে আইন পারে, তৈরি করে কিন্তু পার্লামেন্টে কোনো সিংহভাগে সংবিধান যেখানে প্রায় অনুযায়ী। 40 জন কৃষক আসবো আজকে মারা আসবো গেছে, কৌস্তব বাবু, আপনারা প্লিজ সেই নিয়ে একটা প্লিজ কথা আসবো বলতে আসবো পারছেন আসবো না। কাজল আপনাদের কৃষ্ণ মধ্যে বাবু, কৃষক দরদি, আমি আসবো কৌস্তব বাবু, আসবো কৌস্তব বাবু, কৌস্তব বাবু প্লিজ প্লিজ আসবো। কাজল কৃষ্ণ বাবু, আমি এবং আপনি এর মধ্যে আমি একটু একটু আলাদা, বলি আমি অঞ্জনবাবু। অবাক হচ্ছি। সাধারণ মানুষ একদিকে তাদের কাছে টিকা গিয়ে পৌঁছচ্ছে, তা নিয়ে আমি দেখতে পাচ্ছি চারটে রাজনৈতিক দল তারা কি রকম ভাবে পরস্পরের দিকে আক্রমণের তীরগুলো হানছে। কাজলবাবু বলবেন প্লিজ, বলবেন। আমি অঞ্জনবাবু যেটা বলতে চাই, প্রথম কথা যে দেখুন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য সমস্ত অংশের মানুষের সক্রিয় সহযোগিতায় আমরা করোনার প্রকোপটা অনেকখানি নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবং এখন যে অবস্থায় আছি, এখন ভ্যাকসিন আমাদের অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার। কিন্তু আমি চাইলেই বাজারে এই ভ্যাকসিন পাওয়া যাবে না। আমাদের দেশে এই মুহূর্তে মাত্র 2টো ভ্যাকসিনকে অনুমতি দেওয়া হয়েছে কিছু শর্ত সাপেক্ষে, এবং তাদের একটা এবিলিটি আছে, কতটা তারা প্রোডাকশন করতে পারবে তার উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের পরিকল্পনাগুলো করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি চিকিৎসক সমাজের পক্ষ থেকে জনস্বাস্থ্য আন্দোলনের একজন কর্মী হিসেবে সবাইকে কাতর আবেদন করব, আপনারা এই বিষয়ে আমাদের সাহায্য করুন। জানবেন আমাদের দেশে কিন্তু 1986 সাল থেকেই একটা দেশব্যাপী প্রত্যন্ত এলাকা সহ সমস্ত জায়গায় শক্তিশালী ভ্যাকসিনেশনের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। এখন আমাদের কাজ হচ্ছে সেই ইনফ্রাস্ট্রাকচারকে সুসংহতভাবে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে যে 2টো ভ্যাকসিন উপলব্ধ হতে চলেছে সেইগুলো তাতে পৌঁছাতে পারি, যাতে সেগুলো কার্যকরীভাবে মানুষের সক্রিয় সহযোগিতা তারা নিতে পারেন। সেই কাজটা দেখভালের দায়িত্ব কিন্তু সমাজের সর্বস্তরের মানুষের, বিশেষ করে আমি মনে করি রাজনৈতিক দলগুলি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, তাদের অগ্রণী বাহিনীর দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের মধ্যে থাকা ভুল ধারণা, তাদের মধ্যে অপপ্রচারের যে সম্ভাবনা, সেগুলোকে দূর করে মানুষ যাতে বেশি করে ভ্যাকসিনটা নিতে আসেন সেই কাজে অগ্রণী ভূমিকা নেয়া। কাজলবাবু একটু আপনার কাছে বুঝবার চেষ্টা করবো। কাজলবাবু দেশে এখন পর্যন্ত অনুমতি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো আপনার কাছে। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে খুব বলুন, স্বাভাবিকভাবেই শুনতে কয়েকটা প্রশ্ন যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এই যে ভ্যাকসিনটা আসছে, টিকা আসছে, এবং আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ ভাবছি আমি কবে নিতে পারবো। হ্যাঁ আমি জানি অগ্রাধিকার পাবেন যারা কোভিড ওয়ারিয়ার তারা পাবেন, যারা ডাক্তার তারা পাবেন, আমরা মানি, আমরা দেশের অগণিত সাধারণ মানুষ মানি। কিন্তু আমরাও লাইনের পেছন দিকে রয়েছে, কোনো একদিন এই ভ্যাকসিন এসে পৌঁছবে। আমাদের প্রশ্ন একটাই, এই ভ্যাকসিন আমি কি বিনামূল্যে আমার কাছে এসে পৌঁছবে? আমি কি সরকারিভাবে আশা পদ্ধতি মেনেই আমার কাছে এসে পৌঁছবে, নাকি আমি অন্যতরভাবে পেতে পারবো? দুই, কে দেবে, কেন্দ্র নাকি রাজ্য? তার দেওয়ার দায় আসলে কার, কে তার কৃতিত্ব নেবে? প্রশ্নটা জাগে আমারও একই হবে। আপনি যদি বলেন প্লিজ। হ্যাঁ, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের দেশের জাতীয় টিকাকরণ কর্মসূচির সব ভ্যাকসিন কিন্তু কেন্দ্রীয় সরকার দেশের সরকার হিসেবে সমস্ত নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার দায়বদ্ধ তারা পালন করছেন অনেক দিন ধরে। এবারে যেহেতু এই করোনার ভ্যাকসিন 2টি মাত্র কোম্পানি পেয়েছে, এছাড়াও সারা পৃথিবীতে ধরুন অনেক দামি বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করতে হয় এমন 2টো ভ্যাকসিনও কিন্তু ব্যবহার হচ্ছে। আমেরিকাতে ফাইজার কোম্পানি, মডার্না কোম্পানি,
বা এমনকি আমাদের চায়না বা রাশিয়া তারা তাদের নিজস্ব পদ্ধতিতে ভ্যাকসিন করছে। একটা সময় ডেফিনেটলি আসবে যখন এই জাতীয় ভ্যাকসিনের কোনো না কোনোটা ভারতবর্ষের মানুষের কাছেও কিন্তু খোলা বাজারে বিক্রি করবার জন্য এই প্রস্তুতকারী সংস্থাগুলো আনবেন। তখন যার পকেটে পয়সা আছে, যার ইচ্ছে আছে, যার সুযোগ আছে, যার সুবিধা আছে, তিনি কিন্তু খোলা বাজার থেকে সেই ভ্যাকসিনটা গ্রহণ করতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত আন্তর্জাতিক স্তরে স্বীকৃত যে দেশের সরকার যে কোম্পানিগুলির ভ্যাকসিনকে অনুমতি দিচ্ছেন সেটার প্রোডাকশন ক্যাপাবিলিটিটার অনুযায়ী আমাদের দেশের সেরাম ইনস্টিটিউট যে প্রথম পর্যায়ের ভ্যাকসিন তৈরি করছেন, যাদের কাছ থেকে প্রথম দফায় ভ্যাকসিন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাবে, আমাদের রাজ্য আসবে, এ সমস্ত দায়টা কিন্তু দেশের সরকার হিসেবে তারা নেবেন বলেই আমরা বিশ্বাস করি, আমরা আবেদন করি, এবং পরবর্তীকালে অন্যান্য মানুষ যারা আপনার মতন আমার মতন আমজনতা আছেন তারাও পাবেন। কিন্তু মনে রাখতে হবে সর্বস্তরে কিন্তু এখনো পর্যন্ত স্বীকৃত সিদ্ধান্ত 18 বছর বয়স বা তার নিচের মানুষদের, সেই শিশু কিশোরদের কিন্তু এখনো ভ্যাকসিন দেওয়ার কথাটা আসেনি। সুতরাং তারা বাদ দিয়ে অন্য যে অংশের মানুষ আছেন যাদের মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা আছে, জটিলতা তৈরির সম্ভাবনা আছে, মৃত্যুর সম্ভাবনা আছে, তাদেরকেই ভ্যাকসিন দিয়ে প্রোটেকশন করতে হবে। পাশাপাশি এই রাজনৈতিক দলগুলির সমস্ত দলের কাছে আমার কাতর আবেদন, সবিনয় নিবেদন, আপনারা কিন্তু এই ভ্যাকসিনের পাশাপাশি আরেকটি ভ্যাকসিন যেটা অতি কার্যকরী, অত্যন্ত সাধারণ একটা উপায়, এই মুখের ওপরে একটা কাপড়ের টুকরো যাকে মাস্ক বলছি, সেই মাস্ক ব্যবহার করবারটা সুনিশ্চিত করার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে, তাপসবাবু যেমন বলছিলেন যারা রাজনীতি করছেন আমাদের অনুরোধ গ্রামের মানুষও যাতে এই মাস্কটা ব্যবহার করেন, শুধুমাত্র ভ্যাকসিন পূর্ববর্তী সময় না, ভ্যাকসিন পরবর্তী সময়ও, এবং ভ্যাকসিনের দুটো ডোজ 1 মাস অন্তর নেয়ার পরেও আরও 1 মাস সময়কাল বিশেষ করে মাস্ক ব্যবহার সুনিশ্চিত করতেই হবে। আসলে আমরা এই সাধারণ কথাটা ভুলে গিয়ে আমরা টেকনোলজি ব্যবহার করার ভ্যাকসিনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু জানবেন সারা পৃথিবীর বিজ্ঞানী মহল মনে করেন এখনো পর্যন্ত করোনা সংক্রমণের সবচাইতে কার্যকরী সহজ ভ্যাকসিন হচ্ছে এই মাস্কের সুনিশ্চিত এবং সুনির্দিষ্ট সঠিক ব্যবহার। এই কাজটাতে কিন্তু রাজনৈতিক দলগুলি তারা তাদের সভা সমিতির ক্ষেত্রে যে জনসমাবেশ তৈরি করছেন, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে সেই সমস্ত আপনাদের সমর্থক বন্ধুদের মাস্ক ব্যবহার সুনিশ্চিত করুন। অত্যন্ত ভালো ব্যাখ্যা, অত্যন্ত ভালো কথা বলছেন কাজল কৃষ্ণ বণিক, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং তার এই বক্তব্যটা আমরা যারা শুনছি তারা নিঃসন্দেহে মনে রাখলাম যে ভ্যাকসিন অথবা নো ভ্যাকসিন, ভ্যাকসিনের পরবর্তী পর্যায় পর্যন্ত কিন্তু মাস্ক আমাদের জন্য অত্যন্তভাবে কার্যকর, এবং মানে এটা মাস্ট, অবশ্য করে এটাকে আমাদেরকে পড়ে থাকতে হবে, সেদিন আমাদের মনে রাখতে হবে। আমরা আসছিলাম যে এই ভ্যাকসিন এবং তার রাজনীতি প্রসঙ্গে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে সবাইকে বিনামূল্যে দেবেন এই ভ্যাকসিন, কি তার ভাবনাটা, কি সূত্রে বলছেন একবার দেখে নিই। 15 লক্ষ স্বাস্থ্যকর্মী এবং কোভিড যোদ্ধা, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সূত্রের খবর, এদের দেওয়া হবে। কোমরবিডিটি আছে এমন 2.5 কোটি মানুষ রয়েছেন, তাদের দেওয়া হবে, এরা বিনামূল্যে পাবেন। রাজ্যের হিসাবটা বলছি আমরা। অনূর্ধ্ব 18 এরকম প্রায় 1,75,00,000 মানুষ, তাদেরকে আপাতত ভ্যাকসিন দেওয়া হবে না। ভ্যাকসিন দিতে হবে সব মিলিয়ে 5,25,00,000 মানুষকে, 5,25,00,000 মানুষকে ভ্যাকসিন দিতে হবে। এবং যদি 400 টাকার ডোজে খরচ হয় তাহলে প্রায় 2,100 কোটি টাকা খরচ হয় তার জন্য। রাজ্যের হিসাবটা এটাই। প্রণয়বাবু, হ্যাঁ সরি আপনি বলছেন। হ্যাঁ, আমি বলছি যে দেখুন, এটা নিয়ে তো সত্যি রাজনীতির কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে যে ক্ষুধা, চিকিৎসা এবং এরকম একটা অতিমারির পরে একটা টিকাকরণ বা ভ্যাকসিনেশন করলে যাতে এটা দূর হয়ে যায়, এখানে রাজনীতির জায়গা নেই। আমি বলছি এই কারণে দেখুন রাজনীতি কাম্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তখন আপনাদের আপত্তি হয় না। আজকে প্রধানমন্ত্রী যা বলেছেন আর মুখ্যমন্ত্রী চিঠিতে যা লিখেছেন, এখান থেকেই রাজনীতি। প্রধানমন্ত্রী কি বলেছেন, এর খরচ বহন করবে কেন্দ্র।
আর মুখ্যমন্ত্রী চিঠিতে তার ছবি দিয়েছেন, আমি দেব। এইটা হচ্ছে রাজনীতি। কেন্দ্রীয় সরকার দিচ্ছে, যে সরকারই দিক, আমি দেব, সেখানে মুখ্যমন্ত্রীর ছবি, এইটা হচ্ছে রাজনীতি। একটা সরকার, কেন্দ্রীয় সরকার বলছে বিনামূল্যে এতজনকে দেওয়া হবে, কেন্দ্র দেবে, বুঝলাম, কেন্দ্র দেবে মানে কি? কেন্দ্র এই আমাদের এই সাংবিধানিক পরিকাঠামোতে তাদের কেন্দ্র এবং রাজ্য এক্ষেত্রে এক সূত্রে আবদ্ধ। সেই জায়গায় রাজ্য সরকার প্রধান হিসেবে যদি বলেন তাতে কি আপত্তির থাকে? আপত্তির জায়গাটা এইখানে, ওই যে চিঠিতে ছবি লেগে আমি দেব, এবং তারপরের দিন দল হিসেবে তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় গিয়ে সরকারি টাকা খরচ করে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে হোর্ডিং যে মুখ্যমন্ত্রী দিচ্ছে, এই জায়গাটা দল হিসেবে বলা উচিত হয়নি, দল হিসেবে বলা উচিত নয়, বলা উচিত নয়। বিহারের নির্বাচনের আগে আপনার বিজেপি তারা ইস্তেহারে বলেছিল যে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। বিজেপি তারা পলিটিক্যালি এই কথাটা বললো কিভাবে, যেখানে সরকার এর মধ্যে জড়িত থাকছে না? দেখুন, বিজেপি পলিটিক্যালি বলেছে, সেটাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা জায়গা হচ্ছে, অসুবিধাটা জায়গাটা কোথায় বলছে? সেখানে তো বিজেপি বলছে, বিজেপি রাস্তায় হোর্ডিং দেয়নি তো, বিজেপি রাস্তায় এইভাবে কেন্দ্র যে টাকাটা দিচ্ছে, কেন্দ্র ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে, আর মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে পাড়ায় পাড়ায় হোর্ডিং লাগায়নি যে মুখ্যমন্ত্রী দিচ্ছে, আমি দিচ্ছি। এই হোর্ডিংটা বিজেপি লাগায়নি। বিজেপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা সরকারে আসলে আমরা এটা করব, কিন্তু যখন কেন্দ্র টাকা দিচ্ছে, কেন্দ্রীয় টাকায় ভ্যাকসিন আসছে, আর মুখ্যমন্ত্রী ছবি লাগিয়ে আর নিজের দিকে আমি দিচ্ছি, এইটা হচ্ছে রাজনীতি। টাকা দিচ্ছে কেন্দ্র আর নাম নিচ্ছে রাজ্য। কোথাও না কোথাও রাজনীতিটা করতে হবে। বলুন, কেন্দ্রীয় সড়ক মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে হয়ে গেল বাংলা আবাস যোজনা, কেন্দ্রের টাকা এখানে হয়ে গেল রাজ্যের টাকা, রাজ্য আপনি জানেনই না ওইটা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার অর্ধেকটা আমাদের দিতে হয়, রাজ্যকে দিতে হয়। আপনি কেন এইসব বলছেন? রাজ্য অর্ধেক দেবে, রাজ্য ইমপ্লিমেন্টেশন করবে, আর নাম হবে প্রধানমন্ত্রীর। আর আমরা বাংলা আবাস যোজনা করেছি বলে আপনার মানসিকতাটাই হচ্ছে রাজনীতির মানসিকতা। আমরা তো মুখ্যমন্ত্রী আবাস যোজনা করিনি। রাজ্যেই মানসিকতা, শুনুন, আমরা রাজ্যে যে মানসিকতাটা, আমরা যেটা বললেন, টাকা দেবে রাজ্য, নাম নেবে কেন্দ্র, এই মানসিকতাটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ধ্বংসের রাস্তা। আপনার মতে ওরা বলবেন, ওরা ডিসিশনের দায়িত্ব নেবেন, করিনি আমরা। ভাই নরেন্দ্র মোদী আমরা বাংলা আবাস যোজনা করেছি। প্রধানমন্ত্রী কি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নয়? হ্যাঁ, নিশ্চয়ই। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামটা কেন পাল্টাতে হবে? আমরা বাংলা আবাস যোজনা করেছি, মুখ্যমন্ত্রী আবাস যোজনা করিনি, এটা বোঝার চেষ্টা করুন। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামটা পাল্টাতে হবে কেন? আচ্ছা প্রণয় বাবু, আমাকে 5 মিনিট বলতে দেবেন, তারপর আপনি বলবেন। আপনি 5 মিনিট বলতে দেবেন, তারপর বলবেন। পশ্চিমবঙ্গে আপনারা প্রচুর অভিযোগ করেন। পশ্চিমবঙ্গে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে, আমরা কিন্তু মুখ্যমন্ত্রী আবাস যোজনা করিনি, বাংলা আবাস যোজনা করেছি। এই টাকার অর্ধেকটা রাজ্য সরকার দেয়, অর্ধেকটা কেন্দ্র সরকার দেয়। কেন্দ্র সরকার, রাজ্য সরকার যে টাকা দেয় সবটাই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেওয়া হয়। আমরাও যেটা অংশ দিচ্ছি বাংলার মানুষের ট্যাক্সের টাকা। আর সেন্ট্রাল গভর্নমেন্টও যে টাকা পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যায় তারই একটা অংশ এই প্রকল্পের মাধ্যমে ফিরিয়ে দেয়। তার মানে বাংলার মানুষের এন্টার আবাস যোজনার পুরো টাকাটাই বাংলার মানুষের ট্যাক্সের টাকা। তাই এটা বাংলা আবাস যোজনা, নট মুখ্যমন্ত্রী আবাস যোজনা। তাই আমরা বাংলা আবাস যোজনা দিয়েছি। আপনাদের আপত্তিটা কোথায়? ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী স্বাধীনতার পর থেকে তো এটাই হয় যে কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে করে। আমি বলতে চাচ্ছি মানসিকতাটা, দেশের প্রধানমন্ত্রী তো পশ্চিমবঙ্গেরও প্রধানমন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামটাকে বাংলা আবাস যোজনা কেন করতে হচ্ছে? মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা কেন করতে হবে? কারণ দেশের প্রধানমন্ত্রী তো সবার প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী তো পশ্চিমবঙ্গেরও প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার যদি নাম থাকে তাহলে সেটাকে বাংলা আবাস যোজনা করতে হবে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা যে রাজনীতির কৌস্তববাবু যেটা বলছিলেন আপনি প্লিজ। বলছি প্রণয় বাবুরাই নাম নিয়ে এত কিছু বলছেন, তো ইউপিএ আমলে প্রায় 23টার মধ্যে 19টার নাম চেঞ্জ করেছে। এই নির্মল ভারত যেটা ছিল সেটাকে করে দিল স্বচ্ছ ভারত, তারপরে জনধন যোজনা সেটা ছিল হচ্ছে বেসিক সেভিংস ডিপোজিট প্রোগ্রাম। এরকম প্রচুর মানে প্রায় 19টা এরকম আছে যেখানে এরা নাম চেঞ্জ করেছে। তো বেসিক্যালি যেটা আমি বারবার বলছি যে এই নাম কেনার যে বিষয়টা, এই তো বিজেপি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই রাজ্যে মানে প্রচণ্ড বাধ্য ছাত্রী বিজেপির। উনি দেখছেন বিজেপি ফল পেয়েছে, ওখানে নির্বাচনী ইস্তেহারে বলে নির্বাচন জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ফুটস্টেপটা ফলো করবেন না। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা একটা জিনিস তো খুব স্পেসিফিক্যালি লিগাল পার্সপেক্টিভটা কেউ বুঝছে না। ইট ইজ দি ডিউটি অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা এই ভ্যাকসিনগুলোকে প্রক্রিয়া করবে। আর অ্যাজ পার দি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দি স্টেট পলিসি আর স্টেট লিস্ট অনুযায়ী সেটা ডিস্ট্রিবিউশন এন্ড ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব হচ্ছে স্টেটের।
এখানে আমরা এটার জন্য ছবি দেওয়া কাগজে একজন ভদ্রলোককে রবীন্দ্রনাথের মতন দাঁড়িয়ে নিয়ে টিভির সামনে বক্তৃতা করার তো কোনো দরকার নেই। এটা কিন্তু খুব বেসিক জায়গা, এটা ইট ইজ দ্য ডিউটি অফ দি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দি স্টেট গভর্নমেন্ট। এর বাইরে তো এটাকে নিয়ে তো নাম কেনার কোনো ব্যাপার নেই। এগুলোকে বাদ দিয়ে বর্তমানে যেগুলো কেন্দ্রীয় সরকারের নিয়ে ভাবা, যে আজকে কৃষি আন্দোলনকে কেন্দ্র করে এতগুলো মানুষ আজকে সিঙ্গু বর্ডারে, তাদের আজকে কোভিড নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কি বন্দোবস্ত নিচ্ছে, আজকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে তাদেরকে যে তাদের তুমি কোভিড থেকে বাঁচানোর জন্য তুমি কি স্টেপ নিয়েছো। আজকে সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার উষ্মা প্রকাশ করেছে। আজকে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেলের কোনো জবাব নেই, এবং সেখানে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছেন ইফ দি ইউনিয়ন ডাজ নট ডু এনিথিং উই আর গোয়িং টু স্টপ দিস ল, আমরা স্থগিতাদেশ দেব। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে কৃষক আন্দোলনটা পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? আবার আপনারা কৃষকদের নিয়ে একটা কথা বলবেন না, 40 জন কৃষক মারা গেছে আপনাদের এই সরকারের আমলে, আপনারা একদম কথা বলবেন না। আপনারা কৃষকদেরকে খালিস্তানি বলেছেন, আপনারা কৃষকদেরকে জঙ্গি বলেছেন, আপনারা কৃষকদেরকে অনেক জায়গায় কথা বলেছেন, গরিব কৃষকদের স্বার্থে এসেছে, সেই জন্য কংগ্রেস সিপিএম পশ্চিমবঙ্গের কৃষকদেরকে পাশে পাচ্ছে না, তাদেরকে পাঞ্জাবে ছুটে যেতে হচ্ছে, তাদেরকে হরিয়ানায় ছুটে যেতে হচ্ছে, ওই ফোরনের পিছনে ছুটে যেতে হচ্ছে যারা বড়লোক কৃষক। আজকে যে সিপিএম পুঁজিপতির কথা বলে, পুঁজিপতি কৃষকদের কথা বলতো, এই প্রথম তারা পুঁজিপতি কৃষকদের পাশে আছে, গরিব কৃষকদের পাশে নেই। তাদের সাথে জোট বেঁধেছে কংগ্রেস। আসলে ফোরনেরকে সমর্থন। পার্থবাবু, আপনি আপনাদের উদ্দেশ্যে অনেক, প্রণয় বাবু স্ট্রং অভিযোগ আছে আমাদের, পার্থবাবুর সঙ্গে কি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে? পার্থবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু কৌস্তববাবু বোধহয় এবার আপত্তি করলেন। কৌস্তববাবু, আপনাদের বিরুদ্ধে প্রণয়বাবুরা বলছেন যে আপনারা কোন দূর কোনায় গিয়ে রাজস্থানে গিয়ে আশ্রয় নিচ্ছেন, ওখানে গিয়ে আপনারা এবং সিপিএম দুজনে মিলে হাত মিলিয়ে এখানটা এরকম ওনারা তো চেষ্টা করেছিলেন এই করোনাটাকে ব্যবহার করে রাজস্থানে আমাদের সরকার ফেলার জন্য, এই করোনাটাকে ব্যবহার করে মধ্যপ্রদেশে করেছেন, এবং এই করোনাটাকে সবথেকে বেশি মানুষের কল্যাণে এরা লাগেনি, এরা শুধুমাত্র মানুষের কল্যাণে না লেগে কিভাবে কর্পোরেটাইজেশন কেন্দ্র দিচ্ছে ডাইরেক্ট ট্রান্সফার করবে, তাহলে পশ্চিমবঙ্গের কৃষকরা কেন বঞ্চিত হবে? তার কারণ এই রাজ্যের কংগ্রেস সিপিএম প্রত্যক্ষভাবে তৃণমূলকে সমর্থন করছে, আজকে চ্যালেঞ্জ করছে, বলুন আপনারা সিন্ধু বর্ডারে যে এতগুলো মানুষ তারা তো ইন্ডিয়ান সিটিজেন, তাদেরকেও তো আপনারা সেদিনের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই মানুষগুলোকে আমি প্রণয় বাবু অনেকক্ষণ বলেছেন 14টায়, আমি একটা কথা বলেছি, বাংলায় 71 লক্ষ কৃষক টার্গেট আছে। এই আপনাদের কৃষক পিএম কিষাণ যে প্রকল্প আছে তার, আমরা 71 লক্ষ কৃষকের মধ্যে আমরা ইতিমধ্যে 71 লক্ষ কৃষককে কৃষক বন্ধু প্রকল্পের আওতার মধ্যে এনেছি, কিন্তু আপনাদের কেন্দ্রীয় পোর্টালে মাত্র 21 লক্ষ সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আপাতত প্রসঙ্গ হচ্ছে টিকাকরণ নিয়ে রাজনীতি করবেন না, টিকাটা নিয়ে রাজনীতি করবেন না, আপনার প্রধান দুই রাজনৈতিক, না আমরা রাজনীতির কোনো জায়গা নেই, সাধারণ মানুষের শুধু এইটুকুই সকাতর আবেদন, তার দায়িত্ব পালন করছেন, মানুষকে আশ্বস্ত ওরা বলছেন ছবি লাগিয়ে কেন করছেন, রাজনীতির কোনো বিষয় না। প্রধানমন্ত্রী কোভিড টিকাটা বাংলা টিকা যাতে না হয়ে যায়, কোভিড টিকাটা যাতে কোভিড টিকাই থাকে, মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে বাংলা টিকাকরণ যাতে না হয়ে যায়, এটাই অনুরোধ। না বাংলার মানুষকে আশ্বস্ত মুখ্যমন্ত্রী করেছেন, তারপরে প্রধানমন্ত্রী বলার আগেই আশ্বস্ত করেছেন যে আমার রাজ্যের দাবিতে আমরা মানুষকে টিকা নিয়ে আমরা এই এমনটা যেন কেউ না ভাবেন যে এই প্রণয় বাবু এবং শ্রেয়াশিস বাবুরাই শুধু রাজনীতি করে থাকেন, রাজনীতিটা গোটা বিশ্বজুড়ে হচ্ছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা থেকে শুরু করে রাশিয়া, কে আগে করবে তা তো বটেই, অন্যদিকে আমেরিকা তো ইলেকশনের আগে নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচনের আগে আমরা দেখেছি কোভিড নিয়ে রাজনীতিটা কীভাবে হয়। ফলে আমরা অভিনবত্ব দেখাচ্ছি, তার আগে অভিনবত্ব দেখাতে পারতাম, যেমনটা কাজল কৃষ্ণবাবু একটু আগে সকাতর আবেদন করলেন, কোথাও বলতে পারতাম, আমরা একজোট হতে পারতাম রাজনৈতিক দলগুলো, যেখানে নিতান্ত নিরীহ সাধারণ মানুষ যারা এই মুহূর্তে ওই একটি বা দুটি ডোজের টিকার জন্য হাপিত্তেশ করছেন, তার কাছে যাতে নিরবচ্ছিন্নভাবে রাজনীতিহীনভাবে, রাজনীতির স্বাদ গন্ধহীনভাবে যদি সেই টিকা পৌঁছাতে দিতে পারতাম, তাহলে বোধহয় সবচেয়ে ভালো হতো। কিন্তু আসলে কোথাও একটা অন্যতর চিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখছি আমরা, রায় দিচ্ছেন আপনারা, রায় তৈরি করছেন আপনারা, আর আমরা সেই রায় গঠনের প্রত্যেক ধাপে প্রতিদিন এই রাত 8টার সময় আসছি আপনারই রায় নিয়ে, আপনার রায় আপনার সঙ্গে আপনার জন্য। সঙ্গে থাকুন 24 ঘন্টা।